হাই, আমি আজকে এসেছি কিছু কিছু শিল্পীর কথা বলতে। কিছু শিল্পী বলতে আমাদের সুপারস্টার, মেগাস্টার, এরা কী বলবো, অনেকে আন্দাজ করতে পারছে। এবার একটু বলি। প্রথম কথা বলবো জিতকে। আমি চারিদিকে দেখলাম আর রিলি রক করে গেছে। জিত দেখলে আসল রং দেখালো, দেখলে চলে গেল। আগে বলতো রাজনীতি আমি বুঝি না, রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না, এটা কি আমার কাজ, এইসব বলতো। আর এখন দেখো, এখানে আমার একটা কথা বলা গেছে। এর আগে দেব দেব নাকি তার যে রাজনৈতিক দলের হয়ে উনি প্রচার করতেন, সে রাজনৈতিক দল বর্তমান বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে। তো তার জন্য নাকি তিনি কোথাও গেছিলেন, তাকে চোর চোর বলা হয়েছে। এটা আমি দেখলাম একটা ভিডিওতে। ভিডিওটার সত্যতা সম্পর্কে আমার সন্দেহ আছে। এটা পুরোনো ভিডিও হতে পারে, কারণ সোশ্যাল মিডিয়ায় যেগুলো চলে বেশিরভাগই উল্টা সুল্টা। তো এখানে কিছু বলার, সত্য হোক বা মিথ্যা, দেবকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর সোজা কথা খিস্তি দেওয়া হচ্ছে। তবে দেবের কিছু ব্যবহার আমার ভালো লাগে। সেটা যে দলের হয়ে প্রচার করেছে, কি করেছে না করেছে এসবের জন্য না, ওর ছুঁচোর মতো ব্যবহার আমার ভালো লাগে। আমি ডাইরেক্টলি বললাম এবার, কারণ ওই যে বললাম, যার যখন দেবে সবার আগে ছুঁচো পালায়। ওনার কিছু কথা শুনে আমার মনে হচ্ছিল উনি দুগ্ধপোষ্য শিশু। ওনাকে হাতে ধরে ধরে সব বলা হয়েছে, উনি কাঁদতে কাঁদতে করেছেন। এগুলো কথা বিশ্বাসযোগ্য না, ওগুলো লোকে বলে। যারা বলে না তাদের মেরুদণ্ডের জোর আছে, সবার থাকে না। বাদ। এবার আসি জিতের প্রশ্ন। জিতকে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গেছে। সব ছিচিৎকার করছে, কেউ কেউ বলছে যা করেছে ঠিকই করেছে। আমি একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত। কে কোন দলকে সমর্থন করবে, কে কার রাজনৈতিক শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবে, কে যাবে না, কে আমন্ত্রিত হয়েছেন তিনি গেছেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তাকে ট্রিগার করার কোনো মানে হয় না, এটা আমার মত। হ্যাঁ, অনেকে এবার বলবে জিত তো আগে বলেছিল সে অরাজনৈতিক, আগে বলেছিল, এখন নয়। তো পাবলিকের কি সমস্যা? যার প্রবলেম তার সিনেমা দেখবে না। এবার হচ্ছে তার সিনেমার কথায় আমার মনে হয় সমস্ত অভিনেতা অভিনেত্রী, দেখি বাংলা সিনেমার কথা বলছি, খালি বাংলা সিনেমার টালিগঞ্জের অবস্থা খুব ভালো নয়। সমস্ত অভিনেতা অভিনেত্রী এই রাজনৈতিক প্রেক্ষাপট আর ঘেরাটোপ থেকে এবার একটু বেরিয়ে অভিনয়ের দিকে একটু নজর দিলে ভালো হয়। এবং ডাইরেক্টররা যারা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছেন যারা, তাদেরকেও বলছি, আপনারা রাজনীতি করুন, এটা আপনাদের ব্যক্তিগত চয়েস। তো এবার টলিগঞ্জের দিকে একটু দেখুন যে আপনারা একটু ভালো ফিল্ম নেওয়ানোর চেষ্টা করুন। বিদেশি সিনেমা থেকে ইন্সপায়ার হন, বিশেষ করে হলিউডের বড় বড় অভিনেতা লাইক মার্লন ব্র্যান্ডো, আল পাচিনো, এরা সব বড় বড় অ্যাক্টর হলিউডে। তাদের সিনেমা থেকে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করুন এবং তেমনই অভিনেতাদের শেখান। যেমন মার্লন ব্র্যান্ডোকে, ভারতের মার্লন ব্র্যান্ডো বলা হয় উত্তম কুমারকে, তিনি পুরোপুরি অনুপ্রাণিত ছিলেন। তো এগুলো একটু দেখে ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করুন, কাজটায় কনসেন্ট্রেট করুন। রাজনীতি করুন, ক্ষতি নেই, 100% ওদিকেই দেবেন না, আপনাদের মূল কাজটাকে একটু মনে রাখুন, এটা আমার বক্তব্য। আর জিতের সম্বন্ধে এই কুৎসাগুলো করবেন না, ওটা তার ব্যক্তিগত চয়েস, তাকে তার মতো থাকতে দিন। তিনি তখন ভালো বুঝেছেন, রাজনীতিতে আসেন। তিনি এখন ভালো বুঝেছেন, তিনি রাজনীতি করছেন এমন কোনো কথা তিনি বলেননি। তিনি গেছেন একজনের শপথ গ্রহণ অনুষ্ঠানে, সেখানে তিনি আমন্ত্রিত। তো তিনি আমন্ত্রিত, আমি তো কালকে সেদিন নিমন্ত্রিত একটা বিয়ে বাড়িতে গেলাম, এবং যার বাড়িতে গেলাম তিনি একটি বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করেন, আমি জানি, তাতে আমার কি। এবার ওখানে কেউ আমাকে দেখেছে, কয়েকজন আমাকে তখন টিকটিকি করলো, কি তুই এই গান ধরলি। আমার তখনই আমি প্রথম বুঝলাম জিতের কতটা খারাপ লাগছে। আমি কিন্তু কোনো রং ধরিনি, আমি অরাজনৈতিক ব্যক্তি। আমাকে আমন্ত্রণ করেছিল, আমি গেছিলাম। তখন আমি সেই সিচুয়েশনে পড়ে বুঝতে পারলাম জিদ্দা আমন্ত্রণ করেছে, গেছে, ফেসে গেছে। তো আমার কথা হচ্ছে, আমি একজনের আমন্ত্রণ রক্ষা করতে যেতেই পারি। হ্যাঁ, মনে মনে হয়তো আমি তাকে সমর্থনও করি, তো সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। আমি জনগণকে কৈফিয়ত দেবো না। এটা যদি জিত বলে থাকে, যদিও বলেনি কারণ তিনি খুব পোলাইট লোক, বললে তাকে অন্তত আমি সমর্থন করি। প্লিজ এই সমর্থন নিয়ে কাটাছেড়া করবেন না, তার কাজটা দেখুন। হ্যাঁ, জিদ্দাকে আমি বলবো, তার অনেকগুলো বই ফ্লপ যাচ্ছে পরপর,
আপনি সিনেমার উন্নতিটার দিকে একটু মন নিন। আপনারাই তো পারেন বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেটা। দেববাবু, আপনাকেও বলবো, আপনি ওই অদ্ভুত অদ্ভুত কথা বলবেন না। আপনি খুব অদ্ভুত কথা বলেন, আপনাকে জোর করে হাতে ধরে এখানে ওখানে ঘুরিয়েছে, এগুলো কথা বলবেন না। লোকে মানে হাস্যকর হয়ে যাচ্ছেন আপনি। আপনি কিন্তু বাংলা সিনেমার একটা বেশ মানে মেগাস্টারই বলা হতো আপনাকে। কতটা মেগাস্টার সেটা পরের কথা। আপনি ডায়লগ থ্রোয়িং পারেন না, সেটাও ডিফারেন্ট। আপনি ডায়লগ থ্রোয়িং দিকে কোনোদিন নজর দেননি, সেটাও আপনার ব্যাপার। আপনি যা খাওয়াচ্ছেন লোক খেয়েছে। কিন্তু এবার আপনি একটু ভাবুন যে আপনি একটু অভিনয়ের দিকে নজর দিন, আর উল্টো পাল্টা কথা বলা বন্ধ করুন। আপনার দল হেরে যেতেই পারে। খেলায় হার জিত আছে, রাজনীতিতে হার জিত আছে, সব কিছু আছে। যে হেরেছে সে লুটে গেছে এমনও না, যে জিতেছে সে সম্রাটও না। আমি এটা মনে করি। ঠিক আছে, শেরশাহ যখন মুঘল সাম্রাজ্য আক্রমণ করেছিল, তখন বাবর ছিল মুঘল সাম্রাজ্যের এক উদীয়মান মানে জলজল করছে সম্রাট যাকে বলে। তিনি ইব্রাহিম লোদি, রানা সঙ্গ সবাইকে হারিয়ে বাইরে থেকে এসে এক ঝড়ে উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় সেনা রাজাদের। আর শুরু করেছিলেন মুঘল সাম্রাজ্যের পতন, সাকসেসফুলি রাজত্ব করেছিলেন। কিন্তু তার পুত্র হুমায়ুন, সেই সময় তার একজন সভাসদ হয়ে আসে শেরশাহ, এবং তারই পুত্র হুমায়ুনকে তিনি জাস্ট তাড়িয়ে দিয়ে পাঠান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু হুমায়ুন হাত ছাড়ে। হুমায়ুন কি বিনষ্ট হয়ে গেছে? না, বিনষ্ট হয়নি। সে পালিয়ে বেরিয়েছে কিন্তু ফিরে এসেছে ব্যাক উইথ ব্যাং। সুতরাং শেরশাহর মৃত্যু, হুমায়ুনের প্রত্যাবর্তন, আবার মুঘল সাম্রাজ্যের পতন। সুতরাং কি বললাম, এটা আমি জাস্ট উদাহরণস্বরূপ দিলাম যে সে হেরে গেছে, সে বিনষ্ট নয়, যে জিতেছে সে সর্বসর্বাধিক। সুতরাং এই জায়গাটা মনে রেখে সবাই এগিয়ে গেলে ভালো হয়। দেববাবুকে সেই জন্যই বলছি, আপনি এই অদ্ভুত অদ্ভুত ডায়লগ থ্রোয়িং বন্ধ করুন। আপনাকে জোর করে বলানো হয়েছে। আপনি কোনো দুগ্ধপোষ্য শিশু নন যে আপনাকে জোর করে বলানো হচ্ছে। তাই বাজে কথা ছেড়ে নিজের কাজটা করুন। আপনি বলছেন অভিনয় মন দেবেন, অবশ্যই সেটা করুন। আর অভিনয় মন দেবেন বলছেন তো, আপনি থ্রোয়িংটায় মন দেবেন, যেটা আপনি একদম পারেন না। এই একটু এখনও ওই ঘরে দেবের একটা বই চলছে, আমার মা দেখছে দেব আর কোয়েলে কী সিনেমা জানি না, আমি বাড়ি থেকে দেখলাম চলছে। তো এখানে দুটো চারটা ডায়লগ শুনলাম, সেই মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কী যে বলে বুঝি না, একটু টাইম লাগে। তো এগুলো ঠিক করুন, তারপরে আপনাকে হাতে ধরে না লোকে এটা ওটা করিয়ে নেবে। আগে আপনি এটা করুন। এটা তো হাতে ধরে কেউ করাচ্ছেন, এটা তো আপনার নিজের হাতে। আর জিদ্দার নামে যারা বাজে বাজে কথা বলেছে তাদেরকে একটাই কথা বলবো, ব্যক্তিগত মতকে ব্যক্তিগত রাখুন। তার কাজের জায়গায় এসে তাকে উল্টোপাল্টা কথা বলবেন, তার ইচ্ছা হতেই পারে কোনো দলে। আর ইভেন তিনি যদি যোগদানও করেন তাতে আপনাদের কী অসুবিধা? আপনাদের ভালো লাগবে না, সাপোর্ট করবেন না, উল্টো পুল্টো কথা বলেন কেন সোশ্যাল মিডিয়ায়? এটা হলো খুব খারাপ। আর জিতের অভিনয় কোয়ালিটি, আপনার ডায়লগ থ্রোয়িং সবই দেবের থেকে ভালো। সবচেয়ে কথা, জিত অপূর্ব সুন্দর দেখতে, তো সেটা তো গড গিফটেড, সে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনারা ভালো ভালো সিনেমা আনুন, আমরা দর্শকরা দেখব। জিতের একটা সিনেমা আপকামিং আমি খুব অপেক্ষা করছি, ওইটার জন্য এখনও আসেনি। তো এলেই আমি তো মানে কী বলবো, দৌড়াবো দেখতে। তো দুজনকেই অভিনন্দন। ডায়লগ থ্রোয়িং ঠিক করুন দেববাবু, ভালো খেললেও কথাবার্তা বলা বন্ধ করুন। লোকের কাছে হাস্যাস্পদ হচ্ছেন, এটা হবে না। আপনার কিছু সম্মান আছে এখনও কিছু, সেটা রাখুন। আর আরেক অভিনেতা বনিবাবুকে বলবো অভিনয়টা ছেড়েই দিন, কারণ যা করেন আপনার শুধরানোর কিছু নেই। দেববাবু তো শুধরানোর জায়গা আছে, আপনি আর কি শুধরাবেন? কিছু নেই শুধু। ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও কয়েকজন সুপারস্টার ছিল, তাদেরকে কিন্তু টার্গেট করা হয়, টার্গেট জিতকেই করা হয়েছে। এই জন্যই আমি রাগটা করি, কাউকেই টার্গেট করা উচিত। এই বলে আজকে শেষ করছি। পরাজিতদের প্রতি সমবেদনা, আর বিজয়ীদের প্রতি আমার অভিনন্দন রইল। আর সব কিছু ভালো হোক, আমাদের বাংলা এগিয়ে চলুক, এই চাই। যা যা প্রাপ্য আটকে আছে এবার যদি পাই আর কি। নমস্কার। তবে একটা কথা বলবো, হেরে গেলেই স্ম্যাশ নয়, জিতে গেলেই সম্রাট কিং নয়। সবসময় জগৎ পরিবর্তনশীল, আজকে যে রাজা কালকে সে ফকির, এটাই নিয়ম। আর এটাকে মেনে নিতে যে পারে না সেই সবচেয়ে বড় মূর্খ। আর যারা এটার পরিপ্রেক্ষিতে রাগারাগি করে, গোলমাল করে, বন্ধু বিচ্ছেদ করে, তারা আরও মনে করে। এই বলে আমার স্পিচ শেষ। নমস্কার।